এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। গুরুত্বপূর্ণ একটি তথ্য এই ভিডিওতে আপনাদেরকে দেব, সেটি হচ্ছে এনওএস ডিএলএড। কিন্তু এখানে দুটি বিষয় রয়েছে। প্রথম বিষয় হলো 2022 রিক্রুটমেন্টের বাকি শূন্যপদ রয়েছে, সেখানে এনওএসরা সুযোগ পাবে কিনা, এবং 2025 যে নতুন রিক্রুটমেন্ট প্রক্রিয়া শুরু হয়ে যাচ্ছে ইতিমধ্যে 30-31 তারিখ ইন্টারভিউ, সেখানে এনওএসরা সুযোগ পাবে কিনা, এই দুটি বিষয় সম্পূর্ণ এই ভিডিওতে ক্লিয়ার করব। এবং তার আগে একটি কথা বলতে হয়, এনওএসরা রিসেন্ট যে মামলাটি তুলেছে, এই যে শীতকালীন ছুটির আগে যে মামলাটি কোর্টে উঠেছে 23 তারিখ সম্ভবত কি 24 তারিখ, তো সেই মামলাটি তোলার কোনো প্রয়োজন ছিল না এই মুহূর্তে দাঁড়িয়ে। যাই হোক, সেই মামলাটি উঠেছে, সেই মামলা দীর্ঘ শুনানি হয়েছে, দেখেছেন আপনারা। সেই মামলার কিছু কিছু পর্যায়ে আমরা দেখেছি যে 2025 রিক্রুটমেন্টে তাদের থাকার সম্ভাবনা কতটুকু রয়েছে, এবং 2022 রিক্রুটমেন্টে তাদের কতটুকু তারা সুযোগ পেয়েছে বা কতজন সুযোগ পেয়েছে, এরকম পুরো বিষয়টি কিন্তু উঠে এসেছে সেই শুনানিতে। তো চলুন আমরা পুরো বিষয়টি দেরি না করে বলতে শুরু করি। কারণ এনওএসদের জন্যই এনওএসরা ভুগছে, তাদের কিছু কিছু ভুল পদক্ষেপের জন্যই তারা কিন্তু এই সমস্যার পড়ে যাচ্ছে। তো প্রথমে তো আপনারা দেখেছিলেন যে গতদিন পিটিশনারদের পক্ষ থেকে অ্যাডভোকেটরা প্রথম বিষয়টি বলেছিলেন যে 10-8-17 আগে ইন সার্ভিস হলে তারা এনওএস থেকে ডিএলএড করেছে, সেই ডিএলএড তাদের সুযোগ দেওয়া হোক, তাদের মূল দাবি এটাই ছিল। তো জজ দুটি বিষয় বলেন যে এখানে দেখাতে হবে তারা ইন সার্ভিস কিনা 10-8-17 আগে, আর 2019 আগে তারা ডিএলএড করে নিয়েছে কিনা, এই দুটি শর্ত তাদেরকে পালন করতে হবে। কিন্তু তারা ইন সার্ভিস কিভাবে ইন সার্ভিস, সেটার প্রমাণের বিষয় কিন্তু সিনিয়র অ্যাডভোকেট পর্ষদের পক্ষ থেকে সবীর সান্যাল কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত তুলে ধরেন। তিনি যে বিষয়টির উপরে সবচেয়ে গুরুত্ব আরোপ করেছেন যে তারা যে সমস্ত স্কুল থেকে ইন সার্ভিস অবস্থায় ডিএলএড ডিগ্রি করেছেন, সেটা রিকগনাইজ কিনা, সেটা গভর্নমেন্ট এইডেড না প্রাইভেট। গভর্নমেন্ট এইডেড হলে সেটা নিশ্চয়ই রিকগনাইজ হবে, আর প্রাইভেট হলে যে কোনো স্কুল হতে পারে। সেখানে তিনি একটি ক্যানিং শনিবার সোসাইটি স্কুলের কথা তুলে ধরেন, সেটাই স্কুলটি সোসাইটি দ্বারা রেজিস্টার। তো এখানে স্কুলটি জাস্ট একটি প্যাডেল লেখা রেজিস্ট্রেশন করা রয়েছে সোসাইটি দ্বারা, কিন্তু এটি গভর্নমেন্ট এইডেড নয়, রিকগনাইজ নয়। এই কথাটি উনি কিন্তু বারবার বোঝানোর চেষ্টা করেন। তো একটি প্রাইভেট স্কুলে সে চাকরি চলাকালীন সে 18 মাসের ডিএলএড কোর্স সে করেছে, কিন্তু যে স্কুলে সে চাকরিটি করেছে সেই স্কুলটি ভ্যালিড কিনা সেটা নিয়ে প্রশ্ন তোলে, সেই স্কুলের অস্তিত্ব আছে কিনা সেটা নিয়ে প্রশ্ন তোলে, এরকম। কারণ তিনি আরো একটি কথা বলেন যে ফ্রড করে তারা ডিএলএড করেছে, এবং স্কুলগুলো আনঅথরাইজড বা আনরিকগনাইজড, স্কুলগুলো রিকগনাইজ নয়, এই কথা তিনি বারবার তুলে ধরেন। এবং যে স্কুলে তারা চাকরি করতেন ক্যান্ডিডেটরা যারা পিটিশনার, তাদের রিকগনিশন প্রুফ তারা দেখাতে পারছে না, তাদের যে কোনো একটা স্যালারি রিপোর্ট সেটাও তারা এটা দেখাতে পারেনি, এবং অ্যাপয়েন্টমেন্টের যে স্যালারির বিষয়টি থাকে সেটাও তারা কিন্তু এখানে দেখাতে পারেনি। এই যে রিটগুলোতে কেউ একটাও স্যালারির বিষয়ও তুলে ধরতে পারেনি, এইগুলো তিনি তুলে ধরেন। তাছাড়াও তিনি 18ই নভেম্বর 2010 রাইট টু এডুকেশন সাবসেকশন 23/1 টেট রিল্যাক্সেশনে যে বিষয়টির কথা বলা হয়েছে, যে টেট তাদেরকে রিল্যাক্সেশন দেওয়া হয়নি, ট্রেনিং কোয়ালিফিকেশনে তাদের রিল্যাক্সেশন দেওয়া হয়েছিল, তারা ইন সার্ভিস কিন্তু তাদের টেট পাস নেই, এটা কি করে সম্ভব? আর এখন যারা রয়েছে তারা সবাই কিন্তু 2022 টেট পাস, তারা এর আগে ইন সার্ভিস টিচার ছিল, 22 টেট পাস, কিন্তু এনসিআরটি কখনোই তাদের টেট পাসের রিল্যাক্সেশন দেওয়া হয়নি। আর তাছাড়াও 2010-এর পরে যে স্কুলগুলো নিয়োগ মানে যে স্কুলগুলো অথরাইজ পেয়েছে, সেই স্কুলগুলোতে টিচার নিয়োগ শুরু হয় 2011 সালের পর পরেই। এরকম একটি বিষয় তিনি তুলে ধরার চেষ্টা করেন। 2010-এ মানে 2010-ই আগস্টে তারা প্রথমবার রিকগনাইজ স্কুলগুলোতে টিচার নিয়োগ শুরু করেছিলেন। তো সেই সমস্ত রিকগনাইজ স্কুলে কি তারা চাকরি করতেন? তার ফলে কি তারা 18 মান্থস ডিএলএড কোর্স করেছে? এরকম বড় প্রশ্ন কিন্তু তুলে ধরেন। তো এখানে এই সামগ্রিক আমরা শুনানি পর্যায়ে দেখেছিলাম। তো এই শুনানি পর্যায়ে দেখে যেভাবে বিচারপতির মুভমেন্ট ছিল, তাহলে কিন্তু 2025 রিক্রুটমেন্টে তাদের সুযোগ পাওয়ার একটা আশা কিন্তু থাকছে না। কারণ আমরা গত 23-25 মামলাতে প্রায় একই ধরনের আর্গুমেন্ট ছিল। তো সেখানে কিন্তু 23-25রা হেরে গিয়েছে, বিএডরা হেরে গিয়েছে, সেই মামলাটা প্রায় একইভাবে ঢাল হিসেবে সাজানো হয়েছে। তো বিচারপতির মুভমেন্ট দেখে, শুনানি বা আর্গুমেন্ট দেখে সবকিছু দেখে মনে হচ্ছে এনআইএসদের 2025 রিক্রুটমেন্টে থেকে ছিটকে যাওয়ার একটা প্রবল চান্স তৈরি হয়েছে। এটা সত্যি এনআইএসদের পক্ষে খারাপ বিষয়। তো আপনারা আরেকটি কথা এখানে আপনাদের বলতে হয় যে 2022 যে রিক্রুটমেন্টে
প্রমাণত স্বরূপ সুবীর সান্যাল তুলে ধরেছেন। কি তুলে ধরেছেন? যে তাদেরকে যে 14 রকমের ডকুমেন্টস ভেরিফিকেশনের কথা বলা হয়েছে, তাদের ডাকা হয়েছে, নির্দিষ্ট একটি ডেট দেওয়া হয়েছে, কিন্তু কোনো ক্যান্ডিডেট এখনো পর্যন্ত সেই সঠিক ডকুমেন্টস শো করতে পারেনি। 2022 রিক্রুটমেন্টের জন্য তারা এলিজেবল হয়নি। কারণ আপনারা দেখেছেন, যারা শুনানি দেখেছেন তারা দেখবেন যে সিনিয়র অ্যাডভোকেট সুবীর সান্যাল পর্ষদের জুনিয়র অ্যাডভোকেট রাতুল বিশ্বাসের কাছে কিন্তু জিজ্ঞেস করছিলেন যে কত কেউ কি এলিজেবল হয়েছে, কেউ এলিজেবল হয়নি। আর তারা যে সমস্ত স্কুলে চাকরি করতো, 90% স্কুল নট এক্সিস্ট, এটাও তুলে ধরেন। এমনকি কৌশিক দাসের মামলার কথা তুলে ধরেন, যেখানে সুপ্রিম কোর্ট 21শে জুলাই 2025 তারা এই ডকুমেন্টস রিলেটেড মামলা উইথড্র করে নিয়েছে। তো এরকম একটি বিষয় তুলে ধরেন, দিয়ে সুবীর সান্যাল পুরো বিষয়টি ক্লোজ করার চেষ্টা করেন। এবং সুবীর সান্যাল আরেকটি কথা বলেন যে আমি একটি স্ট্যাটিউটরি বডি, ক্যান্ডিডেট গুলো ফ্রড করে এসছে কি না এসছে, সঠিক কিনা আমাকে তো স্যাটিসফাই করতে হবে যে তাদের সঠিক ডকুমেন্টস রয়েছে। আমি সবাইকে ইকুয়াল ভাবে দেখছি, কিন্তু সঠিক ডকুমেন্টস তো আগে দেখাতে হবে, এরকম একটা বিষয়। যাই হোক, তাদেরকে বাধ্য হওয়ার ইন্টেনশন, সেহেতু তারা বাধ্য হওয়ার জন্য যা যা করার দরকার তারা করেছেন। তারপরে আপনারা দেখেছেন যে পীযূষ পীযূষ চতুর্বেদী যারা ক্যান করেছিলেন 22 স্টেট ডিএলএড পাসরা, তো ওনারা কিন্তু পক্ষ থেকে পীযূষ পীযূষ চতুর্বেদী স্যার তিনি বলেছিলেন যে ইনএলিজেবল ক্যান্ডিডেটরা এলিজিবল ক্যান্ডিডেট বঞ্চিত করছে, এই সমস্ত কথা। এছাড়া তিনি বলেন যে সুবীর সান্যাল যে ডিলগুলো করেছেন সেই ডিলগুলো আমি করব। তারা ফ্রড ইন সার্ভিস কোর্স করেছে, সেই ফ্রড আর ইকুয়ালিটি সেম হতে পারে না। তিনি 23-25 মামলার ক্ষেত্রে এই সেম ওয়ার্ড ইউজ করেছিলেন। এবং এছাড়া তিনি জয়বীর সিং এর মামলার কথা তুলে ধরেন, এনসিটি নিয়ম কানুন তুলে ধরেন, এবং সুপ্রিম কোর্টের একটি অর্ডার রিলাই আপন করেন রামচন্দ্র সিং এর একটি অর্ডার ফ্রড আর ইকুয়ালিটি নিয়ে। এই হচ্ছে বিষয়গুলি। তো মূলত যা সারাংশ আমরা পেলাম, সেখানে কিন্তু 2022 রিক্রুটমেন্টের ক্ষেত্রেও কিন্তু এনআরএস সুযোগ পাচ্ছে না। একটাও এনআরএস এলিজিবল হয়নি 2022 রিক্রুটমেন্টে, যেগুলো বাকি রয়েছে। আর 2025 রিক্রুটমেন্টে 9 জানুয়ারি আবার শুনানি রয়েছে, সেদিন ক্লিয়ার হয়ে যাবে মোটামুটি। কিন্তু শুনানি থেকে মনে হলো এনআরএস দের পাওয়ার সম্ভাবনা কিন্তু খুবই কম রয়েছে। কিন্তু বিচারপতি কি মনোভাবে দেখবেন সেটাও যতদিন না অর্ডার আসবে বলা যাবে না। কিন্তু যেভাবে শুনানির গতিপথ, সেভাবে কিন্তু খুব একটা ভালো বলে মনে হচ্ছে না। কারণ ইতিমধ্যে 2022 রিক্রুটমেন্টে কেউই এলিজেবল হয়নি, সেই প্রমাণ কিন্তু শেষে ঢাল করে তুলে ধরেছেন পশ্চাৎ অ্যাডভোকেট সুবীর সান্যাল। এই হচ্ছে এনআরএস সম্পর্কিত গুরুত্বপূর্ণ আপডেট আপনাদেরকে দেওয়ার চেষ্টা করলাম। ধন্যবাদ।